কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো রয়েছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটি টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ক্রোমোসোম। ক্রোমোসোম তো ক্রোমোসোম কাকে বলে? কোষের নিউক্লিয়াসের ভিতরে বিদ্যমান অনুলিপন ক্ষমতা সম্পন্ন বর্ণ ধারণকারী সূত্রাকার যে অঙ্গাণুগুলো জীবদেহের বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে ক্রোমোসোম বলে। ক্রোমোসোম সর্বপ্রথম স্টার্সবার্গার আবিষ্কার করেন, যদিও এটা লক্ষ্য করেন আরেকজন, আর ওয়াল্টার ফ্লেমিং ক্রোমাটিন প্রথমে এটার নাম দেন। তো ক্রোমোসোমের ভৌত গঠন নিয়ে আমরা জানব। ক্রোমোসোমের ভৌত গঠন আলোচনা করতে গেলে ক্রোমোসোম প্রধানত কয়েকটি অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। অংশগুলো কি কি সেটা আমরা একটু এই সাদা কালো চিত্র থেকে দেখব। এখানে একটি কালার চিত্র রয়েছে। একটা ক্রোমোসোম প্রধানত দুটো ক্রোমাটিড, ক্রোমাটিন, ক্রোমোমেয়ার, সেকেন্ডারি কনস্ট্রিকশন বা প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য সংকোচন, কাইনেটোকোর, পেলিকাল, ম্যাট্রিক্স, গৌণ সংকোচন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, স্যাটেলাইট, এগুলো বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। তো এইখানে আমরা সেই ভৌত গঠনের বর্ণনাটা করতে পারি। প্রথমেই ক্রোমানেমাটা। প্রতিটি ক্রোমোজোমের ভিতরে দ্বিসূত্রাকার সূক্ষ্ম দ্বিসূত্রাকার একটি গঠন বিদ্যমান থাকে, যেটি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত হয়ে থাকে, নিউক্লিয় প্রোটিন নিয়ে গঠিত হয়ে থাকে। ক্রোমানেমা সিঙ্গুলার নাম্বার, ক্রোমানেমাটা প্লুরাল নাম্বার। এই ক্রোমোজোমের ভিতরে যে দ্বিসূত্রাকার সূক্ষ্ম গঠন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, এটিকে ক্রোমানেমাটা বলা হয় বা ক্রোমোনেমা বলা হয়। তার ক্রোমোমেয়ার, ক্রোমানেমাটার ভিতরে সূক্ষ্ম কতগুলো দানাদার অংশ ধারাবাহিকভাবে বিদ্যমান থাকে, এদেরকে ক্রোমোমেয়ার বলা হয়। এই অঞ্চলে ডিএনএ বেশি থাকে। তারপরে ক্রোমাটিন তন্তু, আসলে সেটাই ক্রোমানেমাটা। প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন বা মেজর কনস্ট্রিকশন। প্রতিটি ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড যে বিদ্যমান থাকে, এই দুটো ক্রোমাটিড পরস্পর যে জায়গাতে যুক্ত থাকে এবং একটা সূক্ষ্ম খাঁজের মতো সৃষ্টি করে, সেটিকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। আরেকটি অংশ হচ্ছে কাইনেটোকোর। যেখানে মুখ্য সংকোচন থাকে সেই জায়গাতে ছোট অবকাঠামো বিদ্যমান থাকে, এই অংশটাকে বলা হয় কাইনেটোকোর। এই অংশটাকে বলা হয় কাইনেটোকোর। এটা কোষ বিভাজনকালে এই ক্রোমাটিড দুটোকে পৃথক করে মাকুতন্তু গঠন করে কোষ বিভাজনে সহায়তা করে। ক্রোমাটিড, প্রতিটি ক্রোমোসোমে দুটো করে ক্রোমাটিড বিদ্যমান থাকে। সমান্তরালভাবে ক্রোমাটিড দুটো সাধারণত অবস্থান করে, আর এই ক্রোমাটিড দুটোই আসলে মুখ্য সংকোচনের জায়গাতে পরস্পর যুক্ত থাকে। স্যাটেলাইট, প্রতিটি ক্রোমোসোমের একটা প্রান্তে একটি গোলাকার অংশ বিদ্যমান থাকে। প্রতিটি ক্রোমোসোমে নয়, নির্দিষ্ট ক্রোমোসোমের একটা জায়গাতে গোলাকার ছোট অংশ বিদ্যমান থাকে, একে স্যাটেলাইট বলা হয়। যে ক্রোমোসোমে স্যাটেলাইট বিদ্যমান থাকে সেই ক্রোমোসোমকে স্যাট ক্রোমোসোম বলা হয়। আরেকটি অংশ রয়েছে গৌণ সংকোচন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। স্যাটেলাইটটি সূক্ষ্ম তন্তু দিয়ে ক্রোমোসোমের সাথে যুক্ত থাকে, সেই সূক্ষ্ম তন্তুকার অংশটাকে বলা হয়
সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ সংকোচ। এই জায়গাটাকে কিন্তু নিউক্লিওরাল অর্গানাইজার বা এনওআরও বলা হয়। নিউক্লিওলার অর্গানাইজার বা এনওআর বলা হয়। কারণ হচ্ছে আসলে এই অংশ থেকেই প্রয়োজনে নতুন নিউক্লিওলাস সৃষ্টি হয়, এই জন্য এটাকে নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। আরও একটি অংশ রয়েছে টেলোমেয়ার। প্রতিটি ক্রোমোজোমের নিউক্লিয়াস যদি বিদ্যমান থাকে তার বিপরীত প্রান্তে নিউক্লিয়াস বিদ্যমান না থাকলে দুই প্রান্তেই একটি ক্ষুদ্র অঞ্চল বিদ্যমান থাকে, এটিকে টেলোমেয়ার বলা হয়। এই টেলোমেয়ার অঞ্চলে থেকে টেলোমারেজ নামক একটা এনজাইম নিঃসৃত হয়। এই টেলোমারেজ এনজাইম জোড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কেউ বৃদ্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে টেলোমারেজ এনজাইম পরিমিত পরিমাণে ক্ষরিত হয় না, যার জন্য ক্রোমোজোমে টেলোমেয়ারের গুরুত্ব ব্যাপক। এমনকি এই টেলোমেয়ারের দৈর্ঘ্য ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। মানুষের আয়ু যত কমতে থাকে টেলোমেয়ারের দৈর্ঘ্যও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, যার জন্য আধুনিককালে সায়েন্টিস্টরা এমনটি বলতে চেয়েছেন যে টেলোমেয়ারের দৈর্ঘ্য দেখে একজন মানুষের আয়ুষ্কাল আর কতটা রয়েছে এটি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। এইখানে যে দুটো চিত্র দেখানো রয়েছে, একটি রয়েছে দুটো ক্রোমাটিড সহ ক্রোমোজোম, আর এই ক্রোমাটিড একটিকে পৃথক করে এখানে দেখানো হয়েছে। দুটো ক্রোমাটিডকে একসঙ্গে বলা হয়, এই দুটো একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এই কারণে এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু দুটো যদি ক্রোমোজোম থাকতো তাহলে কিন্তু দুটো ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা হতো। আর ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমানিমাটা ক্রোমাটিন তন্তু রয়েছে সেটা আসলে যেখানে অধিক পরিমাণে পেঁচানো থাকে সেই জায়গাটায় অধিক পরিমাণে জিন বিদ্যমান থাকে। বংশগতির বৈশিষ্ট্য বহন করার জন্য এই অংশটা বেশি দায়ী, আর ওটাকে ইউক্রোমাটিন বলা হয়। আর যেটা হেটারোক্রোমাটিন অঞ্চল সে অংশ কিন্তু আসলে কম পেঁচানো থাকে, ওইখানে বংশগতির বাহক জিনের পরিমাণ তেমন থাকে না বললেই চলে। তাহলে এই গেল হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। আর রাসায়নিক গঠনে আমরা কি জানি যে ক্রোমোজোম মূলত নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে। সেখানে ক্রোমোজোমের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডটি হয়ে থাকে ডিএনএ ধরনের অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ধরনের, আর প্রোটিন সহ সে অংশটাকে তখন নিউক্লিওসোম বলা হয়। কিন্তু তাহলে রাসায়নিক গঠন ডিটেল আসলে আলোচনা হবে ডিএনএর গঠন আলোচনা করতে গিয়ে। এখানে আমরা এটুকু জেনে রাখলাম যে এর মধ্যে প্রতিটি ক্রোমোজোমের মধ্যে রাসায়নিক গঠনে দেখা যায় যে এর মধ্যে নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে যা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ধরনের, এবং প্রোটিন বিদ্যমান থাকে হিস্টোন নন হিস্টোন জাতীয় প্রোটিন বিদ্যমান থাকে। এই গেল ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোমের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন ক্রোমোজোমে যদি একটি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে তাকে বলা হয় মোনোসেন্ট্রিক, দুটো থাকলে ডাইসেন্ট্রিক, অনেকগুলো থাকলে পলিসেন্ট্রিক। এইরকম সেন্ট্রোমিয়ার কটি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ক্রোমোজোমকে শ্রেণীবিন্যাস করা যায়। আবার সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের কোথায় রয়েছে তার উপর ভিত্তি করেও কিন্তু ক্রোমোজোমকে শ্রেণীবিন্যাস করা হয়। যদি সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের মাঝে থাকে সেই ক্ষেত্রে দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো মনে হয়, তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক। আবার সেন্ট্রোমিয়ারটি যদি মধ্যে না থেকে তার একটু পার্শ্বে থাকে, দেখতে ইংরেজি এল অক্ষরের মতো মনে হয়, তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক। আবার যদি এমনটি হয় যে সেন্ট্রোমিয়ারটি প্রান্তের কাছাকাছি থাকে, দেখতে জের মতো লাগে, তাহলে তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। কিন্তু যদি সেন্ট্রোমিয়ারটি ক্রোমোজোমের একদম প্রান্তে বিদ্যমান থাকে তাহলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোম চার প্রকার: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক।
আর ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কয়টি রয়েছে তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ ইত্যাদি। তাহলে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ জানলাম, কাজ একটু জানি। ক্রোমোজোমে আসলে মূলত ডিএনএ বিদ্যমান থাকে, ডিএনএতে জিন থাকে, জিন বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক হিসেবে কাজ করে। কাজেই ক্রোমোজোম আসলে বংশগতির বৈশিষ্ট্যের ধারক বাহক নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু ক্রোমোজোমে ডিএনএ থাকে, কাজেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ কিন্তু প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে। কাজেই বলা যায় ক্রোমোজোম থেকে, ক্রোমোজোমে ডিএনএ থাকে, ডিএনএ এমআরএনএ তৈরি করতে ভূমিকা পালন করে, ফলে ক্রোমোজোম পরোক্ষভাবে কিন্তু প্রোটিন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ক্রোমোজোমের কাজ এর সংক্ষিপ্ত আকারে দু একটি পয়েন্ট বললাম। আমরা এক নজরে একটু ক্রোমোজোমের ভৌত গঠনটা আরেকবার দেখে নেই, যে ক্রোমোজোম বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। ক্রোমোজোমের সবচেয়ে বাইরের দিকে যে একটি ঝিল্লি থাকে তাকে বলা হয় পেলিক্যাল। কিন্তু অনেক বিজ্ঞানী বলেছেন যে না, ক্রোমোজোমের বাইরের দিক দিয়ে কোনো ঝিল্লি থাকে না, অর্থাৎ পেলিক্যাল বিদ্যমান থাকে না। আরেকটি অংশ রয়েছে ম্যাট্রিক্স। কোনো বিজ্ঞানী বলেছেন যে যখন প্যালিক্যাল থাকে তখন ক্রোমোজোমের ভিতরে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে, তাকে বলা হয় ম্যাট্রিক্স। এই চিত্রে ম্যাট্রিক্স, পেলিক্যাল এগুলো কিন্তু দেখানো রয়েছে, ম্যাট্রিক্স, পেলিক্যাল এগুলো দেখানো রয়েছে। কোনো বিজ্ঞানী বলছেন যে না, ম্যাট্রিক্সের অস্তিত্ব ক্রোমোজোমে বিদ্যমান থাকে না। তারপরে কি বললাম, যে প্রতিটি ক্রোমোজোমে দুটো সমান্তরাল সূত্রাকার গঠন বিদ্যমান থাকে, এদেরকে বলা হয় ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটোকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। আরও আমরা কি দেখলাম, যে প্রতিটি ক্রোমোজোমের মধ্যে দ্বিসূত্রাকার সূক্ষ্ম গঠন বিদ্যমান থাকে, একে বলা হয় ক্রোমোনিমাটা বা ক্রোমানেমা। আরও কি দেখলাম, যে ক্রোমাটিডের ভিতরে সূক্ষ্ম কতগুলো দানাদার অংশ ধারাবাহিকভাবে বিদ্যমান থাকে, এদেরকে বলা হয় ক্রোমোমিয়ার অংশে জিন বেশি বিদ্যমান থাকে। আরও কি জানলাম, যে দুটো ক্রোমাটিড সমান্তরালভাবে যে বিদ্যমান থাকে, এরা পরস্পর কোনো একটি জায়গাতে যুক্ত থাকে, যে অংশ দিয়ে, সেই যুক্ত অংশটাকে কিন্তু প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়। কিন্তু ওই জায়গাতে ছোট অবকাঠামো বিদ্যমান থাকে, সেই অবকাঠামোর জায়গাটাকে কিন্তু কাইনেটিকোর বলা হয়। কাইনেটিকোরটা এই চিত্রে কিন্তু দেখানো রয়েছে। কাইনেটিকোর যেগুলো এই অংশে নেই সেটি এখানে দেখানো রয়েছে, যেটি এখানে নেই সেটি এখানে দেখানো রয়েছে। ফলে দুটো সমন্বয় করে দেখলে এবং সাদা কালো কালার চিত্র দুটো সমন্বয় করে দেখলে পরিপূর্ণ ধারণাটি তোমাদের আসবে। তাহলে এটা এখানেই রয়েছে প্রাথমিক খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, আবার এখানে যে ছোট অবকাঠামো রয়েছে এটাকেই বলা হয় কাইনেটিকোর। তারপরে কি দেখলাম, যে প্রতিটি কোনো ক্রোমোজোমের একটি প্রান্তে ছোট একটি গোলাকার অংশ বিদ্যমান থাকে, এই গোলাকার অংশকে বলা হয় কি বলা হয়, গোলাকার অংশকে স্যাটেলাইট। যে ক্রোমোজোমে স্যাটেলাইট বিদ্যমান থাকে সেই ক্রোমোজোমকে কিন্তু স্যাট ক্রোমোজোম বলা হয়। আরও কি দেখেছি, যে স্যাটেলাইট সূক্ষ্ম যে তন্তু দিয়ে যুক্ত থাকে ওই স্থানটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ সংকোচন। আরও কি দেখেছি, যে এই গৌণ সংকোচন যে জায়গাটায় থাকে এই জায়গাটাকে কিন্তু নর বা নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। কেন নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়? কেননা এই স্যাটেলাইট অংশটা যদি কোনো কারণে নতুন করে ক্রোমোজোমের তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিওলার অর্গানাইজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য এই অংশটিকে নিউক্লিওলার অর্গানাইজার বা নর বলা হয়। আরও কি দেখেছি, প্রতিটি ক্রোমোজোমেরই দুই প্রান্তে সূক্ষ্ম একটা অঞ্চল বিদ্যমান থাকে, একে টেলোমেয়ার বলা হয়। টেলোমেয়ার অঞ্চলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? যে টেলোমেয়ার থেকে টেলোমারেজ নামক একটি এনজাইম নিঃসৃত হয়। এই টেলোমারেজ এনজাইম আমাদের বৃদ্ধ হয়ে যাওয়া মানে জরা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে কি বলা যেতে পারে, যে টেলোমেয়ার থেকে যদি পরিমিত পরিমাণ টেলোমারেজ এনজাইম না নিঃসৃত হয়, তাহলে কিন্তু একটি ব্যক্তি তাড়াতাড়ি বৃদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা দাঁড়াবে। এমনকি বিজ্ঞানীরা ইদানিং কি বলছেন, যে এই টেলোমেয়ারের দৈর্ঘ্যটা
আয়ু কমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে। কাজেই বলা যেতে পারে যে টেলোমেয়ারের দৈর্ঘ্য দেখে মানুষের আয়ুষ্কাল সম্পর্কে নাকি ধারণা পাওয়াও সম্ভব হতে পারে। এই হচ্ছে ভৌত গঠন সম্পর্কে জেনেছি। আর রাসায়নিক গঠনে বলেছি এটি ডিএনএ, প্রোটিন ইত্যাদি নিয়ে গঠিত হয়ে থাকে। আরও আমরা ক্রোমোজোমের প্রকারভেদ দেখেছি, মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, ডিফিউজড। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে। আর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের কোথায় রয়েছে তার উপর ভিত্তি করে আমরা কি দেখেছি যে সেখানে মেটাসেন্ট্রিক হতে পারে, সাবমেটাসেন্ট্রিক হতে পারে, অ্যাক্রোসেন্ট্রিক হতে পারে, টেলোসেন্ট্রিক হতে পারে। আরও কি দেখেছি যে সেন্ট্রোমিয়ারের দুই পাশে এটুকু কিন্তু আর্ম বা বাহু, আবার এই সেন্ট্রোমিয়ারের এইদিকে কিন্তু একটি বাহু। তার মানে প্রতিটি ক্রোমোজোমে যেমনভাবে সমান্তরালভাবে দুটো ক্রোমাটিড বিদ্যমান থাকে, তদ্রূপ সেন্ট্রোমিয়ারের দুই পাশে কিন্তু দুটো বাহু বিদ্যমান থাকে। এবং এই বাহু দুটো কিন্তু সমানও হতে পারে, অসমানও হতে পারে। অর্থাৎ এটুকু আর এটুকুর দৈর্ঘ্য সমান হলে বলতাম সমান, অথবা অসমান হলে অসম বাহু বিশিষ্ট ক্রোমোজোম। এই বাহুটি কিন্তু এই পাশেও দেখানো রয়েছে, এই যে এদিকে একটি আর্ম বা বাহু, এদিকে একটি আর্ম। তাহলে এই নিয়ে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন, রাসায়নিক গঠন, ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের কাজ ইত্যাদি নিয়ে আমরা ধারণা পেলাম। এইটার উপরে কিন্তু জ্ঞানমূলক, এর জন্য ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কে আবিষ্কার করেন, ক্রোমোজোম কী নিয়ে গঠিত, নিউক্লিওসোম কী, এগুলো খেয়াল করবা। খ নাম্বার অনুধাবনের জন্য এগুলো একটু খেয়াল করতে হবে। গ নাম্বার প্রয়োগমূলকের জন্য ক্রোমোজোমের ভৌত গঠনটি কোনোভাবে উদ্দীপকের জন্য উদ্দীপক দিতে পারে যে ক্রোমোজোমের ভৌত গঠন আলোচনা করো, কিংবা শুধু চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই চিহ্নিত চিত্র যদি অঙ্কন করো সুন্দরভাবে কিন্তু এখানে সমস্ত অংশগুলো দেখানো রয়েছে। আবার কি বলতে পারি, ঘ নাম্বারে যে সেই উক্ত উপাদানটির গঠন বিশ্লেষণ করো, অর্থাৎ ক্রোমোজোমের গঠন আলোচনা করো। সেখানে ভৌত গঠনটি মূলত বলতে হবে, কেননা ক্রোমোজোমের রাসায়নিক গঠন বলতে গেলে পুরো ডিএনএর গঠন যদি বলতে যাওয়া যায় বিশাল হয়ে যাবে। যদি রাসায়নিক গঠন একটু লিখতেই হয় তাহলে শুধু এটি ডিএনএ, প্রোটিন ইত্যাদি নিয়ে গঠিত হয়ে থাকে, এরকম দু চারটি কথা বলে শেষ করতে হবে। তাহলে আজকের মতো আমরা ক্রোমোজোমের গঠন, কাজ, প্রকারভেদ ইত্যাদি নিয়ে আলোচনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আলাদা করে নেওয়া লাগে না, গতদিন আমি দেখেছি, সমস্যা নেই। ওটা 10 সেকেন্ড, এটা 10 সেকেন্ড।